হাই বন্ধুরা, আমি নীরব। স্বাগতম আমার গল্পের আসরে। আজ শুনব একটি গোয়েন্দা গল্প, অগ্নি ও অশ্রুর সন্ধানে, দ্য কেস অব দ্য বার্নিং শ্যাডোজ। ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগের ঠিক পিছনে একটু নিভৃত পাড়া, বইপাড়া। এখানে গলির পর গলি জুড়ে ছোট ছোট বইয়ের দোকান আর প্রজ্ঞাপাঠ, হাসান ও সুজনের বইয়ের দোকান। দোকানের দেয়ালে সাজানো ছিল রবীন্দ্র, নজরুল থেকে শুরু করে আধুনিক বাংলা থ্রিলার, ইংরেজি ক্লাসিক্স আর শিশুদের রঙিন বইয়ের স্তূপ। ভিতরে পুরনো কাঠের ফার্নিচারের গায়ে জমে থাকা ধুলোয় মিশে গিয়েছিল বইয়ের পাতার গন্ধ। ঘন বসতিপূর্ণ ঢাকা শহর। গলির দুই পাশে উঁচু উঁচু দালান, নিচে ছোট দোকানপাট। বইপাড়ার পরিবেশ আপাত শান্ত, গুঞ্জনময়। পাঠক, ছাত্র, গবেষকদের আনাগোনায় মুখর। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে পুরান ঢাকার আধার। ভোরের আলো ফোটার পরই ঝুম বৃষ্টি নামল। টিপ টিপ শব্দে ঘুম ভাঙল হাসানের। হঠাৎ হাসানের ফোনটা তীব্র আওয়াজে বেজে উঠল। ফোন করেছে তার কোনো এক ছেলেবেলার বন্ধু। ফোনটা রেখেই হাসান সুজনকে ডাকতে শুরু করল। হাসানের কণ্ঠে অস্বাভাবিক তীব্রতা। সুজন, উঠ, এখনই উঠ। সেন্ট ক্লেয়ার্স পুড়ে ছাই। সেন্ট ক্লেয়ার্স চিলড্রেন্স হোম, তাদের শৈশবের ঠিকানা, আত্মার ক্ষত। ঢাকার লালবাগের গহীনে অবস্থিত সেই শতবর্ষী লাল ইটের ভবন, যেখানে তারা দুজনেই বেড়ে উঠেছিল অনাথ হয়ে। শব্দটা বদলেছে, ভবনটা আরও জীর্ণ হয়েছে, কিন্তু স্মৃতিগুলো তাজা। সুজনকে নিয়ে রিকশায় চেপে তারা ছুটলেন লালবাগে। আগুনের ধোঁয়ায় ভেজা বাতাসে বিষাক্ত গন্ধ, পোড়া কাঠ, প্লাস্টিক আর মাংস। ভিড় ঠেলে সামনে এগোলো লালবাগ থানার ওসি সাহেব রফিকুল ইসলাম। পুরনো পরিচিত, মুখে গভীর চিন্তার ভাঁজ। হাসান ভাই, ভয়ঙ্কর ব্যাপার। গভীর রাতে আগুন লেগেছে। প্রধান ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস। একজন মারা গেছে। কে? সুজনের গলাটা শুকিয়ে গেল। সোনালি। ওসি সাহেব নামটা বলতেই হাসান ও সুজন শিউরে উঠল। সোনালি, তাদের চেয়ে কয়েক বছরের ছোট। একই এতিমখানায় বড় হওয়া ভাই বোনের মতো। শান্ত, বই পাগল মেয়েটি। বড় হয়ে এতিমখানাতেই কাজ করত, ছোটদের দেখাশোনা করত। দুর্ঘটনা? হাসানের প্রশ্ন। ওসি সাহেব মাথা নাড়লেন। এত সহজ নয়। ফায়ার সার্ভিস বলছে একাধিক জায়গা থেকে আগুন লাগার চিহ্ন। ইন্ধন ব্যবহারের সম্ভাবনা প্রবল। খুন, নিঃসন্দেহে খুন। ধ্বংসস্তূপের দিকে তাকাল হাসান। কালো, ভিজে, বিকৃত কাঠ আর কংক্রিটের পাহাড়। এই জায়গাটাই ছিল তাদের বাড়ি। নিষ্ঠুর, কখনো কখনো অবহেলাপূর্ণ, কিন্তু একমাত্র আশ্রয়। এখানেই তারা দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে গোয়েন্দা গল্প পড়ত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। সোনালির সেই উজ্জ্বল হাসি চোখে ভাসল। সুজনের চোখেও জল। সে হাসানের হাতটা শক্ত করে চেপে ধরল। তাদের শৈশবের সেই চিরাচরিত সমর্থন। আমরা তদন্তে নামছি রফিকুল ভাই। হাসানের কণ্ঠে দৃঢ় প্রত্যয়। সোনালির জন্য, আমাদের শৈশবের জন্য। প্রজ্ঞাপাঠ লাইব্রেরির গন্ধ, পুরনো কাগজ, কাঠ আর সুজানের রোজ সকালে বানানো মিষ্টি চায়ের সুবাস এবার কিছুটা স্বস্তি দিল না। দোকানের পেছনের ছোট্ট রুমটায় বসে তারা তথ্য জড়ো করছিল। দেয়ালে টাঙানো সেন্ট ক্লেয়ার্সের একটা পুরনো বেয়ানেট কাটা ছবি। সবচেয়ে বড় প্রশ্ন, কেন সোনালি? সুজন নোটবুকে লিখে চলেছে। সে তো কারো ক্ষতি করত না। হাসান চায়ের কাপে চুমুক দিল। হয় সে কিছু দেখে ফেলেছিল, নয়তো সে এমন কিছু জানত যা কেউ চায়নি প্রকাশ পাক। ওসি সাহেবের পাঠানো প্রাথমিক রিপোর্ট বলছে আগুনের সূত্রপাত
রাত 11:30টায়। সোনালীর দেহ প্রধান হলের পাশের স্টোর রুমে পাওয়া গেছে, যেখানে পুরনো রেকর্ডপত্র রাখা হতো। দরজা ভেতর থেকে বন্ধ, আগুনের উৎসের কাছাকাছি। স্টোররুম? সুজনের ভ্রু কুঁচকে গেল। রাত 11:30টায় সোনালি সেখানে কি করছিল? হাসান উঠে দাঁড়াল। ঠিক সেই প্রশ্ন। চল আবার সেন্ট ক্লেয়ার্সে যাই, এবার ধ্বংসস্তূপ ঘুরতে হবে। ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে তারা ঢুকল ধ্বংসপ্রাপ্ত অংশে। পোড়া গন্ধ আর ভেজা ছাইয়ের গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্টোররুমের অবস্থা ভয়াবহ, প্রায় সবকিছু পুড়ে গেছে। হাসান সাবধানে পা ফেলছিল, হাতের টর্চের আলো ছুঁয়ে দেখছিল ভস্মীভূত কাঠ, গলিত প্লাস্টিক। সুজন এক কোণায় ঝুঁকল। হাসান, এদিকে দেখ। সে একটা আধপোড়া লোহার বাক্সের ভগ্নাংশ তুলে ধরল। তালা ভাঙা, ভেতরে কিছু কাগজের টুকরো, বেশিরভাগই পুড়ে গেছে, কিন্তু একটা অংশে অক্ষর বোঝা যাচ্ছে নের জন্য প্রাপ্তি। এবং একটি তারিখ, যা মাত্র কয়েক মাস আগের। হাসান বলল, দান গ্রহণের রেকর্ড, কিন্তু সেন্ট ক্লেয়ার্স তো সরকারি অনুদান বন্ধ হওয়ায় প্রায় দেউলিয়া অবস্থায়। কে দান দিচ্ছিল? হঠাৎ সুজনের পা একটা শক্ত কিছুতে ঠেকে গেল। সে নিচু হয়ে ছাই সরাল। একটা ছোট্ট রূপার লকেট, আধপোড়া কিন্তু চেনা। লকেটের ভিতরে দুটি আধপোড়া ছবি। ছবি দুটিতে একটি ছোট্ট ছেলে আর একজন মহিলা, সম্ভবত তার মা। এটা রহমতের। সুজন বিস্ময়ে ফিসফিস করল। রহমত তাদের সমসাময়িক, দুষ্টু, প্রতিভাবান, কিন্তু অস্থির। বিতর্কে সে চ্যাম্পিয়ন হয়েছিল 2005 সালে। রহমত সবসময় এই লকেট গলায় পড়ে রাখত। হাসানদের চেয়ে বছর 2 পরে সে এতিমখানা ছেড়েছিল। এরপর তার সম্পর্কে খুব একটা খবর কেউ রাখত না। গুজব ছিল সে নানা অসৎ কাজে জড়িয়ে গেছে। হাসান বলল, রহমতের লকেট এখানে কেন? সে কি এখানে ছিল? সোনালীর সাথে তার কি যোগাযোগ ছিল? ওসি সাহেবের সহায়তায় তারা সোনালীর এক রুমের ছোট ফ্ল্যাটে পৌঁছাল। লালবাগের এক পুরনো অ্যাপার্টমেন্ট। ঘরটা পরিপাটি, কিন্তু বিষাদের ছাপ স্পষ্ট। বইয়ে ভর্তি একটি তাক, বেশিরভাগই গোয়েন্দা কাহিনী আর কবিতা। হাসানের চোখ আটকে গেল তাকের এক কোণে রাখা একটি সাধারণ ডায়েরির ওপর। তাকটি তালা দেওয়া ছিল না, ভেতরে ছিল সোনালীর ব্যক্তিগত ডায়েরি। ডায়েরির শেষ কয়েকটি পাতা উন্মুক্ত রহস্যের দরজা। সোনালী লিখেছে, আজ আবার এসেছে, ভয় পাচ্ছি। সে চাচ্ছে পুরনো ফাইলগুলো, কিন্তু সেগুলো দিলে সব উল্টে যাবে। অনেকের জীবন ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে ছোট্ট মেয়েগুলোর কথা ভাবলেই গা শিউরে ওঠে। আমরা কি সত্যিই জানতাম না, নাকি জানার চেষ্টাই করিনি? রহমত ভাই বলে এটা থামাতে হবে, সে সাহায্য করবে, কিন্তু ওর নিজেরও তো অতীতের ছায়া। ভয় হয়। সবচেয়ে ভয়ঙ্কর সত্য ট্রাস্টি ডিডির ভেতর লুকিয়ে আছে। এমএসি কিসের সংক্ষিপ্ত রূপ? কেন এই গোপনীয়তা? আজ রাতে শেষবারের চেষ্টা করব। রহমত ভাই স্টোররুমে ফাইলগুলো খুঁজে আনতে সাহায্য করবে। প্রার্থনা করি কিছু একটা পেয়ে যাই, নইলে আমরাই বিপদে পড়ব। ডায়েরির শেষ এন্ট্রি আগুন লাগার ঠিক আগের রাতের। ডায়েরির ভেতর একটা চিরকুট আর একটা চাবি পাওয়া গেল। চিরকুটে সোনালীর হাতে লেখা, লালবাগ রেলওয়ে গোডাউন, লকার নং 147। চাবিটা সেই লকারের। সুজন বলল, ট্রাস্টি ডিডি, এমএসএ, এগুলো কি হাসান? আর ছোট্ট মেয়েগুলো? হাসানের মুখ শক্ত হয়ে গেল। মনে হচ্ছে সেন্ট ক্লেয়ার্স শুধু এতিমখানা ছিল না, সেখানে আরও কিছু গভীর অন্ধকার ছিল। সোনালী তা উন্মোচন করতে যাচ্ছিল। আর এমএসএ? সে থামল, চোখে আতঙ্কের ছায়া। সেই তো মিসেস সেলিনা আহমেদের নামের আধ্যক্ষর। মিসেস সেলিনা আহমেদ সেন্ট ক্লেয়ার্সের অত্যন্ত কর্তৃত্বপরায়ণ, শীতল, কিন্তু বাইরে খুব ধর্মপরায়ণ পরিচয় দেয় এমন ট্রাস্টি ও প্রধান তত্ত্বাবধায়ক, যিনি দীর্ঘ প্রায় 30 বছর ধরে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন।
হাসান সুজনের শৈশবেও তিনি ছিলেন। তাদের স্মৃতিতে তিনি ছিলেন ভয়ঙ্কর রকমের কঠোর, প্রায় নিষ্ঠুর। সুজন বলল, আর রহমত, সে তো সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে কোথায়? ওসি সাহেব বললেন, তদন্তে রহমতকে খুঁজে পাচ্ছি না, উধাও। মিসেস সেলিনা আহমেদের বাসা ধানমন্ডির একটি সুরক্ষিত ফ্ল্যাট। সেখানে পৌঁছে তারা দেখল বাসাটা প্রায় খালি করার মতো অবস্থা। একজন ভৃত্য বলল, ম্যাডাম কয়েকদিন আগেই বলেছেন দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অবশ্যই পালানোর প্রস্তুতি। হাসান গর্জন করে উঠল। তাদের জরুরি প্রয়োজন ছিল সেই ট্রাস্টি ডিডির কপি। সেন্ট ক্লেয়ার্সের অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। তারা ছুটল রেজিস্ট্রার অফিসে। ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজির পর একজন বয়স্ক কেরানি অবশেষে ধুলো মাখা একটি পুরনো ফাইল খুঁজে দিলেন। সেন্ট ক্লেয়ার্স চিলড্রেন্স হোম ট্রাস্টিডি, 1980 সালে সংশোধিত। হাসান তাড়াহুড়ো করে পাতা উল্টাল। ট্রাস্টের উদ্দেশ্য সম্পদ ব্যবস্থাপনা। তারপর সে আটকে গেল এক জায়গায়, ট্রাস্টের একটি গোপন ধারা, যার শিরোনাম বিশেষ দত্তক ও পুনর্বাসন ব্যবস্থা, স্পেশাল অ্যাডপশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোটোকল, SARP। এর অধীনে ট্রাস্টিরা, প্রধানত মিসেস সেলিনা, নির্দিষ্ট পরিস্থিতিতে এবং বিশেষ অনুদানের বিনিময়ে এতিমখানার নির্বাচিত শিশুদের সরাসরি, প্রায় গোপনীয়ভাবে দত্তক দিতে বা পুনর্বাসিত করতে পারবেন। রেকর্ড রাখা হবে একটি পৃথক গোপন রেজিস্টারে, শুধুমাত্র MSA কোড নামে, কোনো সরকারি দপ্তরের নজরদারি ছাড়াই। সুজন বলল, ছোট্ট মেয়েগুলো, হাসান, ওরা শিশু পাচার করছিল। সুবিধাভোগী ধনী লোকের কাছে এতিম মেয়েদের বিক্রি করে দিচ্ছিল দত্তক বা পুনর্বাসনের নামে। হাসানের মুখ সাদা হয়ে গেল। শৈশবের অসংখ্য ছবি ভেসে উঠল। হঠাৎ করে উধাও হওয়া কয়েকজন সুন্দরী চুপচাপ মেয়ে। সবাই বলতো ওকে ভালো ঘরে দত্তক দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কখনোই কোনো চিঠি, কোনো খবর আসত না। মিসেস সেলিনার গম্ভীর মুখ আর বলার ভঙ্গি, এখন সবকিছু ভয়ানক অর্থপূর্ণ হয়ে উঠল। হাসানের গলাটা শুকনো। হাসান বলল, সোনালি হয়তো সেই গোপন রেজিস্টার বা তার অংশবিশেষ পেয়ে গিয়েছিল। সেই রেকর্ডেই থাকবে দত্তক নেওয়া পরিবারগুলোর নাম, দেওয়া অনুদানের পরিমাণ, যা আসলে ছিল দাম। আর MSA কোডের পেছনে আছে সেলিনা আহমেদ নিজেই। পরবর্তীতে তারা সোনালির ডায়েরিতে পাওয়া চিরকুট অনুযায়ী লালবাগ রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত গোডাউনে গেল। লালবাগ রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত গোডাউনটা অন্ধকার আর ধোলায় ভরা। লকার নং 147 খুলতেই ভেতর থেকে একটা ছোট টিনের বাক্স বেরিয়ে এলো। ভেতরে পুরো একটি ফাইলের কপি, SARP গোপন রেজিস্টার। পাতা উল্টে যাওয়া মাত্রই হাসান সুজান হতবাক। তালিকায় ছিল অন্তত 15 বছরের তথ্য। মেয়েদের নাম, বয়স, দত্তক নেওয়া ব্যক্তি বা পরিবারের নাম, প্রায়শই ছদ্মনাম বা শুধু আদ্যক্ষর, এবং প্রাপ্ত অনুদানের বিশাল অঙ্ক, লক্ষ লক্ষ টাকা। সবচেয়ে ভয়ঙ্কর পাতা ছিল শেষের দিকে, যেখানে MSA স্বাক্ষরের পাশে লেখা ছিল কিছু নাম, যারা ছিল দেশের উচ্চ পদস্থ আমলা, ব্যবসায়ী, এমনকি 2জন প্রভাবশালী রাজনীতিবিদ। এই তো প্রমাণ। সুজন চিৎকার করে উঠল। ঠিক তখনই গোডাউনের অন্ধকার কোণ থেকে কয়েকজন গুন্ডা বেরিয়ে এলো। নেতা একজন চেনা চেহারা, রহমত। কিন্তু সে আগের সেই চঞ্চল যুবক নেই। চোখে হিংস্রতা, হাতে ক্ষমতা। রহমত গর্জন করল, ফাইলটা দাও, নইলে তোমাদেরও সোনালির অবস্থা হবে। হাসান দ্রুত সুজনের হাতে ফাইলটা গুজে দিল। পিছনের দরজা দিয়ে পালা, আমি সামলাবো। সুজন দ্বিধা করল না। সে ফাইলটা বুকে চেপে ধরে পেছনের অন্ধকার গলিপথে ছুট দিল। হাসান, রহমত আর তার সঙ্গীদের সামলাতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল। রহমত খন্তা দিয়ে আঘাত করতে গেলেই হাসান দক্ষতার সাথে তার হাত মটকে দিল। খন্তাটা মেঝে পড়ে গড়াগড়ি করল। সে রহমতকে জড়িয়ে ধরল, অন্য দুজনকে লাথি খুশি দিয়ে সামলাতে থাকল। গোলমাল শুনে বাইরে লোকজন জড়ো হতে শুরু করল। রহমত বুঝতে পারল সময় ফুরিয়েছে। সে গর্জন করে বলল, বের হও,
তার দলবল ছুটে গেল। রহমতও পালানোর চেষ্টা করল, কিন্তু হাসান শক্ত করে ধরে রাখল। কেন রহমত? সোনালীকে তুমিই মেরেছ? রহমতের চোখে জল। না হাসান, আমি মারিনি। সোনালীকে আমি ভালোবাসতাম, ছোট বোনের মতো। ওর জন্যই তো আমি ফাইল উদ্ধারে সাহায্য করছিলাম। কিন্তু ওরা ধরে ফেলল, আমাকে জবরদস্তি করল। বলল ফাইল উদ্ধার করে দিতে, নইলে সোনালীর লাশের পাশে আমার লাশও পড়ে থাকবে। আজ তোমাদের আসতে দেখে ভেবেছি তোমরাই হয়তো ফাইল চুরি করে নিয়ে যাচ্ছ, তাই। হাসান হাত ছেড়ে দিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু রহমতের চোখের যন্ত্রণা মিথ্যা বলছিল না। সেদিন কি হয়েছিল? সেদিন সোনালী আমাকে রাত 11টায় সেন্ট ক্লেয়ার্স চিলড্রেন্স হোমের স্টোর রুমে আসতে বলেছিল, কিন্তু একটা কাজের জন্যে আমার দেরি হয়ে যায়, আর আমি 11:30টায় সেখানে পৌঁছাই। কিন্তু ততক্ষণে সেখানে চারদিকে আগুন আর আগুন জ্বলছিল। হাসান বলল, কে ওরা? মিসেস সেলিনার লোক, আর তালিকায় যাদের নাম আছে তাদেরই কিছু দালাল। ফাইল আর রহমতের সাক্ষ্য ওসি সাহেবের হাতে পৌঁছে দেওয়া হল। দেশ জুড়ে তোলপাড় শুরু হল। উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে জোরদার তদন্ত শুরু হল। প্রমাণের ভারে মিসেস সেলিনা আহমেদ, তার কয়েকজন সহযোগী এবং তালিকাভুক্ত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হলেন। রহমত সাক্ষী সুরক্ষায় চলে গেল। এক সন্ধ্যায় প্রজ্ঞাপাঠ লাইব্রেরির ছাদে বসে হাসান আর সুজন চা খাচ্ছিল। নিচে লাইব্রেরির আলো জ্বলছিল। এতিমখানার ধ্বংসস্তূপ এখনও ছিল, কিন্তু তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর ক্যান্সার উৎপাদিত হয়েছিল। কি ভাবছিস হাসান? সুজন জিজ্ঞেস করল। হাসান দূরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ভাবছি সেন্ট ক্লেয়ার্সে কত সোনালী, কত নিরীহ মেয়ে, কত রহমতের শৈশব পুড়ে ছাই হয়ে গেছে ওই এক নারীর লোভ আর ক্ষমতার জন্য। আমাদের শৈশবও তো সেই আগুনে ঝলসে গেছে আজ। সুজন একটু নিচু গলায় বলল, কিন্তু আমরা তো পালিয়ে যাইনি, আমরা লড়েছি সোনালীর জন্য, আমাদের শৈশবের সব সোনালীদের জন্য। হাসান সুজনের দিকে তাকাল। ছোটবেলায় যেই ভয় পেলে সুজনকে আগলে রাখত, আজ সেই সুজনই তার শক্তি। বইয়ের দোকানের নিচ থেকে আসা এক ঝাঁক পাঠকের কোলাহল ভেসে এলো। জীবন চলমান, অন্ধকারের বিরুদ্ধে লড়াইও চলমান। হাসান বলল, হ্যাঁ সুজন, গলায় একটু দৃঢ়তা ফিরে এসেছে। আমরা লড়ব। প্রজ্ঞাপাত শুধু বই বেচবে না, সত্যের আলোও বিক্রি করবে। তারা নীরবে চা শেষ করল। নিচের লাইব্রেরির আলোগুলো যেন একটু উজ্জ্বল দেখালো। ধ্বংসস্তূপের ছায়ের নিচে ন্যায় বিচারের বীজ হয়তো অঙ্কুরিত হচ্ছে। হাসান ও সুজন জানত তাদের যাত্রা শেষ হয়নি। এতিমখানার ছায়া হয়তো কখনোই পুরোপুরি মুছবে না, কিন্তু তারা তা আলোয় পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রজ্ঞাপাঠ লাইব্রেরি শুধু গল্পের আশ্রয়স্থল নয়, সত্যেরও দুর্গ হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার হাজির হব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে।